বাংলাদেশ একটা কিউরিয়াস কেস। এটা মানে ইট হ্যাজ অলরেডি গন টু দ্য ডগস, ইট হ্যাজ গন ডাউন দ্য ড্রেনস। এটার কোনো ভবিষ্যৎ আপাতত আগামী 30-40 বছরে আর কিছু হবে না, এটা পুরো শেষ হয়ে গেছে। তো এই মিলিটারি অফিসারগুলো মিলিটারি অফিসার তো না, আমাদের এখানে আমার বাড়িতে দারোয়ানের চাকরি দেওয়ারও যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এইসব আজে বাজে কথা যারা বলে, কয়েকটা মিসাইলই বা আছে আর কয়জন আর্মি বা আছে, আর কি করে ভাবে তারা? এটা এটা তো ভাবার কোনো মানে আমি জানি না এইসব তোদের মাথায় কি করে আসে। আর চায়নার সাপোর্ট কি করে? চায়না হঠাৎ করে কথা নেই বার্তা নেই, ওদের জন্য বাংলাদেশের জন্য এসে সাপোর্ট মানে চিকেন নেক নিয়ে নেবে, বা চায়নার আর খেয়ে দেয় কাম নেই। তো এইসব আজে বাজে কথা বলে এগুলোকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আমি বলি কি, বাংলাদেশের এইসব যে কথাবার্তা এগুলোকে পাত্তা দেওয়ার কোনো মানে নেই। ওরা ইন্ডিয়াকে আক্রমণ করারও ব্যাপার নেই, ওরা পারবেও না। ইন্ডিয়া নিডস অনলি 1 hour at the most 1.5 hour to make it a football field. এন্টায়ার বাংলাদেশ ফুটবল ফিল্ড হয়ে যাবে। এগুলিকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। যে বাংলাদেশ নিয়ে ত্রিপুরাবাসীর কি কোনো আতঙ্ক থাকতেই পারে, কিংবা বাংলাদেশ কি ত্রিপুরাকে নিয়ে কিংবা উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে, এবং বিশেষ করে যেভাবে পাকিস্তান টেররিস্ট পাঠায়, বাংলাদেশের জঙ্গি জামাতিরা কোন রকম পরিকল্পনা করছে কি? এই কাফিরদের অ্যাটাক করতে হবে, তার আগে বুঝতে হবে, তার মধ্যে আবার শিয়াদের আলাদা করে মারতে হবে, তারপর আহমেদিয়া যারা আছে তাদের আলাদা করে মারতে হবে। এইসব প্ল্যান প্রোগ্রাম করেছে, কয়েকটা ইসে করেছে, তারা অপারেশন করেছে, আইএসআইএস লোক করেছে বলে তারা দাবি করেছে। এখন যে খবর পাওয়া যাচ্ছে যে জামাতে ইসলামীও তাদের কিছু কিছু স্টুডেন্টদের, প্রায় 1000-1500 স্টুডেন্টদের আর্মস ট্রেনিং দিচ্ছে, টেরোরিজমের ট্রেনিং দিচ্ছে। ট্রেনিংটা দিচ্ছে আসলে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বলে একটা অর্গানাইজেশন আছে, এই সাথে ওইখানে চট্টগ্রামের ভেতরে কাজ করে, তাদের দিয়ে পয়সা টয়সা দিয়ে করাচ্ছে। দাউদ ইব্রাহিমের যে সেকেন্ড ইন কমান্ড ছিল, সেই আগরতলা দিয়ে গিয়ে আখাউড়া দিয়ে গিয়ে ধরা পড়ে গেল বাংলাদেশে। তো এরকম ওরা বহুবার করেছে এরকম। হ্যাঁ, অনেক বড় বড় ইস্যুতে তারা এরকম আগরতলাকে ব্যবহার করে, করিডোর হিসাবে ব্যবহার করে। আমার দাদা অনেক অনেক স্বাগত আপনাকে। তোমাকেও স্বাগত, নমস্কার। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে বাংলাদেশ, সেখানে প্রায় 11 লক্ষ উপরে রোহিঙ্গা রয়েছে, এবং বর্তমানে মানবিক করিডোর করেছে, এবং 1,30,000 নতুন করে রোহিঙ্গা প্রবেশ করেছে, এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রায় প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে রোহিঙ্গা প্রবেশ করছে। আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে, বিভিন্ন রাজ্যের থানাগুলোতেও ধরা পড়ে। এই যে রোহিঙ্গার প্রবেশ করছে, এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ? ইটস এ সিরিয়াস থ্রেট, ইটস সিরিয়াস থ্রেট। এই রোহিঙ্গারা এই মুহূর্তে, ত্রিপুরার কথা যদি বলি, ত্রিপুরাকে তারা করিডোর হিসাবে ব্যবহার করে। ত্রিপুরাতে রোহিঙ্গা সেটেলমেন্টের কোনো সুযোগ নেই, বা তাদের ইচ্ছাও নেই। সুযোগ নেই এই কারণে, ত্রিপুরাতে আমরা যদি দেখি না, ত্রিপুরাতে আমাদের ল্যান্ড স্কারসিটি, এটা প্রথম কথা হলো বর্ডার এরিয়া, যেখানে মুসলিম পপুলেশন আছেন। হ্যাঁ, আমাদের ত্রিপুরার বেশিরভাগ মুসলিম পপুলেশন বর্ডার এরিয়াতে, তাই না? এই বর্ডার এরিয়াগুলো থিকলি পপুলেটেড, এখানে আর কোনো পরিবারের কোনো জায়গায় নতুন কাউকে জায়গা দেখার কোনো সুযোগই নেই, থিকলি পপুলেটেড। তারপর রয়ে গেছে শহরে মানে প্রতিনিয়ত মানুষের একটা মুভমেন্ট আছে আগরতলা শহরের দিকে বা আরবান এরিয়াজের দিকে, ফলে এখানেও সুযোগ নেই। এখানে খুবই ছোট রাজ্য যেহেতু একটা, আর তার মধ্যে বাকি তো 70% মতো ল্যান্ড এডিসির আন্ডারে কোনো রোহিঙ্গা গিয়ে বা অনুপজাতি কেউ গিয়ে এখানে বসবাস করার কোনো সুযোগ নেই, ব্যবসা কিছু তো করে খাবারেরও সুযোগ নেই। ফলে ত্রিপুরাতে তারা সেটেলমেন্টের জন্য চেষ্টা করছে না, তারা ত্রিপুরাকে করিডোর হিসাবে ব্যবহার করছে। করে তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে তাদের সেটেলমেন্ট আছে। জম্মুতে আছে রোহিঙ্গাদের সেটেলমেন্ট, চেন্নাইতে অনেক পাওয়া যায়, হায়দ্রাবাদে পাওয়া যায়, ব্যাঙ্গালোরেও প্রচুর। তো এইরকম তারা বিভিন্ন জায়গাতে গিয়ে সেটেল হয়ে যায়, কাজ করে, প্লাম্বারের কাজ দিয়ে শুরু করে, রং মিস্ত্রির কাজ দিয়ে শুরু করে, তাই না? তো এইগুলি কাজ শুরু করে, ওই রাজমিস্ত্রির সঙ্গে থাকে, এইভাবে কাজটা শুরু করে ধীরে ধীরে সেটেল হয়ে যায়। কিছু কিছু রোহিঙ্গা খবর পাওয়া গেছে যে তারা ইভেন পাকিস্তানে গিয়ে ট্রেনিংও দিয়েছে, এবং টেরোরিস্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে ওরা ডাইরেক্টলি ইনভলভ।
রোহিঙ্গা এই যে সিরিয়াস, এবং এটা একটা শুধু এই যে এই থ্রেটটা না বিভিন্ন, এটা সোশ্যাল ইকোনমিক সব দিক দিয়ে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে এদের জন্য। কারণ ওদের যে ক্যাম্পে রেখেছে না, আর এই প্রতিদিন 11 লক্ষ, আর প্রতিদিনই একটা শিশুর জন্ম হচ্ছে হয়তো। এই পপুলেশন তো বাড়ছে, মানে ইনক্রিজিং মেনিফোল্ড। আর এই যে জন্ম নিয়ন্ত্রণে কোনো বালাই নেই। হ্যাঁ, ফলে প্রতিদিনই এই ক্যাম্পগুলোতে হয়তো কয়েকশো বাচ্চার জন্ম হচ্ছে। আর এই বাচ্চাগুলো বা এই যে বয়সের যে এতদিন ধরে এখানে আছে, তাদের পড়াশোনা নেই। কোথাও পড়াশোনায় কিছু একটা মাদ্রাসা ফাতাসা যদি থাকে, এত মাদ্রাসা তো চিটাগাংয়ের এরিয়াতে নেই যে এই এত রোহিঙ্গা বাচ্চাকে এসে অ্যাকোমোডেট করতে পারে, পড়া শেখাতে পারবে। আর মাদ্রাসাগুলিতে কি শেখানো হয় তো তুমিও জানো, আমিও জানি। তো ইন এনি কেস এই বাচ্চাগুলো নিউট্রিশন নেই, তারপর পড়াশোনার কোনো বালাই নেই। তো এই যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি? এই যে তুমি দেখবে রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগই মেয়ে ধরা পড়ে, 18, 19, 20, 22, 23, 24 বছরের মেয়ে ধরা পড়ে প্রচুর। এই তাদের যায়, তারা বিভিন্ন জায়গাতে গিয়ে বিক্রি করে দিচ্ছে, এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, এগুলো তো আছেই। আর এই যে ছেলেগুলো এই ছেলেগুলো ভবিষ্যতে এই টেরোরিস্টদের মানে ইজি টার্গেট রিক্রুটমেন্টের জন্য, এবং এগুলি দে উইল ক্রিয়েট এ সিরিয়াস প্রবলেম। শুধু আমাদের দেশে নয়, বাংলাদেশের জন্য সমস্যা হবে এই রোহিঙ্গা ইজ এ সিরিয়াস থ্রেট। আচ্ছা, আমরা দেখলাম বাংলা স্পিল ওভার করছে আর কি, স্পিল ওভার করছে। এই যে একটা জায়গাতে রাখলে না, এটাতে ন্যাচারালি স্পিল ওভার করবে, ইকোনমিক কারণে, সোশ্যাল কারণে, বিভিন্ন কারণে। তুমি একটা জায়গাতে এতগুলো লোককে বেশি দিন আটকে রাখবে, এটা স্পিল ওভার করবে। এটা ন্যাচারাল টেন্ডেন্সি এবং ন্যাচারাল হিসেবে প্রসেস হিসেবে এটা স্পিল ওভার করবে এই পপুলেশন স্পিল ওভার করলে পর তো কোথায় যাবে? এদিকে জল তুমি যাবে তো কোথাও, ছোট নালা দিয়ে যাক, বড় খাল দিয়ে যাক, বিল দিয়ে যাক, আর নদী দিয়ে যাক, যাবে তো কোথাও। তো এই পপুলেশন মুভমেন্টটা থাকবে। আচ্ছা, পেহেলগাঁওর যে কাণ্ড হলো, সেই কাণ্ডের সাথে কি বাংলাদেশের কোনো যোগসূত্র রয়েছে? বিভিন্ন মিডিয়া বলছে যে বাংলাদেশেই নাকি সেটা বসে পরিকল্পনা হয়েছে, এবং ডক্টর আসিফ নজরুল যিনি উপদেষ্টা, তার সাথে সেখানে লস্করে তৈবা রয়েছে বাংলাদেশের সংগঠন, সেটার প্রধানের সাথে বৈঠকের ছবি বেরিয়েছে। এবং প্রাক্তন জেনারেল বাংলাদেশের গত দুদিন আগে একটি মন্তব্য করেছিলেন যে যদি ভারত পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে চীনের সহযোগিতা নিয়ে উত্তর পূর্বাঞ্চলকে দখল করা। এই যে বাংলাদেশ থেকে উস্কানি এবং বাংলাদেশ নানাভাবে ষড়যন্ত্র করছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে, সেটাকে কি আপনি সিরিয়াস ভাবে দেখছেন? বাংলাদেশ একটা কিউরিয়াস কেস। এটা মানে ইট হ্যাজ অলরেডি গন টু দ্য ডগস, ইট হ্যাজ গন ডাউন দ্য ড্রেনস। এটার কোনো ভবিষ্যৎ আপাতত আগামী 30-40 বছরে আর কিছু হবে না, এটা পুরো শেষ হয়ে গেছে। তো এখানে এখন বাংলাদেশের পরিস্থিতি মানে এমন সব নিউজ আসে বা মানে হাসিও পায়, দুঃখ লাগে। তো এগুলি তাদের যে বক্তব্য শুনি, তো জানি না এই মিলিটারি অফিসারগুলো, আমি তারা কি ধরনের মিলিটারি অফিসার, পড়াশোনা তো করে নিশ্চয়ই মিলিটারি অফিসার হয়েছেন। হ্যাঁ, তাদের কথাবার্তা শুনলে যে মিলিটারি এটিকেট বা মিলিটারি যে রেসপন্সিবল একটা মানে বক্তব্য রাখা বা এসে রাখা ইন হোয়াট এভার ফর্ম, কারো বিরুদ্ধে রাখলো, তার যে একটা মানে যুক্তিগ্রাহ্য একটা ব্যাপার থাকতে হয় না, এগুলি তাদের মধ্যে নেই। এই রাস্তা দিয়ে চিৎকার করে বলছে বা কোথাও যা খুশি বলে দিচ্ছে এগুলো। তো এই মিলিটারি অফিসার তো না, আমাদের এখানে আমার বাড়িতে দারোয়ানের চাকরি দেওয়ারও এগুলির কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এইসব আজে বাজে কথা যারা বলে, বা এই তাদের শিক্ষাগত বা বৌদ্ধিক স্ট্যান্ডার্ড। তো এই কথাগুলো জেনারেল কি বললো বাংলাদেশ চীনের সঙ্গে, চীন এমনি থেকে কি করে আসবে আর কি করে এইভাবে কি করা যায়? চীনের একটা স্ট্র্যাটেজিক ইসে আছে, চীনের যে জিও স্ট্র্যাটেজিক পলিসি যেটা, দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট স্টোরি। এইভাবে চিকেন নেককে আটকে নিয়ে নেবে এইরকম করে হয় না। তাদের এখন প্রথমে ছিল স্ট্রিং অফ পালস পলিসি, তারপর এখন বিআরআই, চাইনিজদের এখন বিআরআই, বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ। এগুলো হলো জিও পলিটিক্যাল ইনিশিয়েটিভস। এগুলি অন্যধরনের, এখানে গিয়ে পোর্ট বানাবে, ওখানে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। এখানে ডিপ্লোমেসি 2-3টা আছে, একটা আছে হার্ড ডিপ্লোমেসি আর একটা আছে সফট ডিপ্লোমেসি। এইখানে কিছু হার্ড ডিপ্লোমেসির পাশাপাশি সফট ডিপ্লোমেসি। আমি একটু যদি সহজভাবে বলতে চাই,
তো যেমন হার্ড ডিপ্লোমেসি যে তোমরা যেটা দেখো, এই যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এই করা সেই করা, ওইখানে গিয়ে পোর্ট বানানো ইত্যাদি ইত্যাদি। আর সফট ডিপ্লোমেসি হলো কোনগুলো, ওইগুলো হলো এই যেমন আমি বলি, যেমন পাকিস্তানে বা মিডল ইস্টে শাহরুখ খানের সিনেমা, হ্যাঁ, বা ধর্মাত্মা, হ্যাঁ, ধর্মেন্দ্র, শোলে, এইসব সিনেমা টিনেমা বেশি চলে। এটাও এক ধরনের ডিপ্লোমেসির পার্ট, ইজ এ সফট ডিপ্লোমেসি। হ্যাঁ, জোসেফ নাই বলে একজন বড় স্ট্র্যাটেজিক এক্সপার্ট, উনি এই শব্দগুলি ব্যবহার করছিলেন, সফট ডিপ্লোমেসি, হার্ড ডিপ্লোমেসি ইত্যাদি। তো এগুলো হলো পার্ট। যেমন আমাদের এখান থেকে গিয়ে কোথাও কালচারাল প্রোগ্রাম হলো, আগে যেমন বাংলাদেশ আগে হাসিনা গভর্নমেন্টের আমলে অন্যান্য সব তো ঠিক আছে, এই তোমার আমাদের আসা যাওয়ার পথ দিচ্ছে, হ্যাঁ, রাস্তা খুলে দিচ্ছে, হ্যাঁ, এগুলি তো আছে, এগুলি তো হার্ড ডিপ্লোমেসি। তার বাইরে সাংবাদিকরা আসছেন আগরতলাতে, আলোচনা করছেন, ওখানকার বিখ্যাত গায়িকারা, এই যে বন্যা আছেন বা অন্যান্য যারা বড় বড় গায়িকা, গায়ক, নাটকের দল, আবৃত্তিকার, তারা ত্রিপুরাতে আসছেন, কলকাতাতে যাচ্ছেন, মুম্বাইতে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, প্রোগ্রাম করছেন, একটা অন্য ধরনের কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে। দিস ইজ পার্ট অফ ডিপ্লোমেসি, সফট ডিপ্লোমেসি। তো এখন চায়না তো এদিকে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে সাউথ চায়না সি, ইস্ট চায়না সি, এগুলি অনেক বড় ব্যাপার, এত অত ডিটেলস আলোচনা করা যাবে না। এইগুলি সঙ্গে এই ওই জায়গাতে আমেরিকাও চাইছে আর চায়নাও চাইছে। তো তাদের নিজেদের মধ্যে দুইটা, চাইনিজ এবং ইউএস এর যে কন্ট্রাডিক্ট, আই মিন দিস পলিসিস অ্যান্ড কাউন্টার পলিসিস যেগুলি নিচ্ছে, জিও স্ট্র্যাটেজিক পলিসিস, এর মধ্যে তখন এটার মধ্যে বাংলাদেশকে ঢুকাচ্ছে তারা ওই বিআরআই প্রজেক্ট। বিআরআই মানে একটু দেখে নিও যে বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ, এটার মধ্যে এই বিভিন্ন পার্টনার করছে, ইন্ডিয়া তাদের পার্টনার, এটা চাইনিজ এক্সপ্যানশনের থিওরি মানে পলিসি এটা। তো এখানে চট্টগ্রাম পোর্ট তৈরি করতে চায়, মোংলা পোর্ট তৈরি করবে। তো এখন চীনে ইন্ডিয়ার ন্যাক তারা বাংলাদেশের কয়টা মিসাইলই বা আছে, আর কয়জন আর্মি বা আছে, আর কি করে ভাবে তারা এটা, এটা তো ভাবার কোনো মানে আমি জানি না এইসব তোদের মাথায় কি করে আসে। আর চায়না সাপোর্ট কি করে, চায়না হঠাৎ করে কথা নেই বার্তা নেই, ওদের জন্য বাংলাদেশের জন্য এসে সাপোর্ট মানে চিকেন নেক নিয়ে নেবে, বা চায়নার আর খেয়ে দেয় কাম নেই। তো এইসব আজে বাজে কথা বলে এগুলোকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আমি বলি কি, বাংলাদেশের এইসব যে কথাবার্তা, এগুলোকে পাত্তা দেওয়ার কোনো মানে নেই। ওরা ইন্ডিয়াকে আক্রমণ করারও ব্যাপার নেই, বা ওরা পারবেও না। ইন্ডিয়া নিডস অনলি 1 hour at the most 1.5 hour to make it a football field, এন্টায়ার বাংলাদেশ ফুটবল ফিল্ড হয়ে যাবে। এগুলিকে পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু অ্যাজ ফার অ্যাজ এই যে পেহেলগামের অ্যাটাকের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ আছে কিনা, প্রথম কথা হলো যে বাংলাদেশের যে ইসলামিক টেরোরিস্টরা না, তাদের সবসময়ই একটা ইন্টারন্যাশনাল কানেকশনস রয়ে গেছে। তুমি যে আল কায়দার নাম শোনো, আল কায়দা ওসামা বিন লাদেনের, এটা 98-এ যখন তৈরি হয়, বা 98-এ আল কায়দার আন্ডারে, আল কায়দা ইজ পিউরলি আরাবিক একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। তো তাদের নাম আইআইএফ, ইন্টারন্যাশনাল ইসলামিক ফ্রন্ট, আইআইএফ বলে 98-এ একটা ফ্রন্ট তৈরি করা। ওরা চারজন সিগনেটরি ছিল, এর মধ্যে একজন ছিল এই বাংলাদেশি, একজন বোধহয় ফিলিপিন্সের, একজন ইজিপ্টের আল কায়দা আব্দুর রহমান বলে একজন ছিল যে সিগনেটরি আইআইএফ এর। হ্যাঁ, তো তাদের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল। এবং বাংলাদেশের বেশ কিছু মানে লোক বিভিন্ন ওই যে মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে, মেনি অফ দেম আর ওয়ার ফ্রম হাটহাজারি বলে একটা চট্টগ্রামে একটা বড় সেমিনারিজ আছে, ওটা থেকে বেরিয়ে গিয়ে তারা 70-র দশকে, 70 শেষের দিকে, 80-র প্রথম দিকে ওরা ওই রাশিয়ার বিরুদ্ধে ওরা মুজাহিদিন হয়, আফগানদের সঙ্গে মুজাহিদিন হয়ে ওরা ফাইট করে। হ্যাঁ, অনেকেই গেছে বাংলাদেশ থেকে, সমস্ত পৃথিবী থেকেই গেছে কিছু না কিছু, বাংলাদেশেও প্রচুর গেছে, গিয়ে ফাইট করেছে আফগানিস্তানে। তারা ফিরে এসে এই 93-তে প্রথম এই যে হরকতুল জিহাদ বি, হুজি বি তৈরি করে, ওই যে মুফতি আব্দুল হাই, হ্যাঁ, এরকম কয়েকজনে মিলে একটা ওপেন প্রেস ক্লাব, ঢাকা যে প্রেস ক্লাবের
প্রেস কনফারেন্স করে মুজিববির জন্ম দেয়। তো এই একটা যোগাযোগ সবসময় আছে। লেটের মধ্যেও কিছু বাংলাদেশি আছে, জেইএম এর মধ্যে আছে কিনা আমি জানি না, লেটের মধ্যে আছে বলে আমি শুনেছি। এবার পহেলগামের ব্যাপারটাতে যখন আসি আমরা, তখন আমরা দেখবো পহেলগামে কি হয়েছে। পহেলগামের যে প্ল্যানিংটা, এই প্ল্যানিংটার পেছনে হামাসের একটা যোগ রয়েছে। হামাস ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড এই ইসেতে, এই প্ল্যানিংয়ে। হামাসের 4-5 জন নেতা, একজন তো খুবই বড় নেতা, এজ এ কমান্ডার, প্ল্যানার, বিগ প্ল্যানার, নাম হলো গিয়ে খালেদ আল কুদ্দুমি, তারপরে বিলাল আকলাকাস, আর একজন হলো নাজি ইরফান, ওর এরকম আর কিছু না। 3-4 জন হামাসের বড় বড় কমান্ডার যারা আর কি, তারা এসে গত ফেব্রুয়ারি মাসে পিওকেতে এদের সঙ্গে মিটিং করেছে এই লেটের সঙ্গে। এটা ইসে করেছে এই হামাসের সবাইকে তো নজর, এরা কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। ওই যে খালেদ আল কুদ্দুমি, উনি কয়েকদিন আছে আমাদের ইসরায়েলের জেল থেকে ছাড়া পেয়েছেন। ইন এনি কেস, মুসাদ সবসময়, ইসরায়েলি যে সংগঠন মুসাদ সবসময় তাদের দিকে নজর রাখে। তো ওরা ওকে ট্রেক করেছে ইসেতে, ফেব্রুয়ারি মাসে ইসেতে পিওকেতে, যে বিভিন্ন সেমিনারিজে গিয়ে ভাষণ দিচ্ছে। তখন থেকে তাদের ধারণা পহেলগামে হামাসের একটা, কারণ এই যে পহেলগামের অ্যাটাকটার সঙ্গে ওই যে হামাস যে অ্যাটাকটা করেছিল 2023-এর 7 অক্টোবর করলো না, এই যে ইসরায়েলে যে বড় অ্যাটাকটা করলো, এটা মিউজিক ইস্যুর মধ্যে অ্যাটাকটা করে দিয়েছিল। টিপিক্যাল, মানে আনসাসপেক্টেড একটা, মানে যেখানে কেউ সন্দেহ করবে না এরকম একটা জায়গাতে গিয়ে সিভিলিয়ান মেরে দেওয়া। তো যাই হোক, কেন মেরেছে, কেন, এটা আবার অন্য একটা কোয়েশ্চন, কেন এটার ফল আউটটা কী হবে, এগুলি আরও অনেক ডিটেলস, এত আর তো সময় নেই। তো এখন কথা হলো যে এটার সঙ্গে বাংলাদেশের কি সম্পর্ক। এই হামাস লিডাররা গত অক্টোবর মাসে ঢাকাতে একটা বড় আল মার্কাজ কি যেন, আল মার্কাজ নামে একটি সংগঠনের একটা বড় সেমিনার করে, তারা ওখানে উপস্থিত ছিলেন হামাসের কমান্ডাররা। এটা হইলো শাহিদুল আলম, মারা গেছেন কিন্তু তার নামে চলছে এগুলো। এটা ওই সব ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, যে ইসলামিক টেরোরিজমের একটা ইসে আর কি, একটা জায়গা যেখান থেকে ওরা এগুলি প্ল্যানিং করে। তো এটা অক্টোবর মাসে হয়েছিল, 2024-এর অক্টোবরে। 2023-এর 7 অক্টোবর হামাস অ্যাটাক করে তো ইসরায়েলে। এটা মানে ওইটার সঙ্গে তাল মিলিয়ে, ওই সময়টা মিলিয়ে এই ঢাকাতে একটা বড় সেমিনার হয়েছিল। অনেকেই নাম করা সব লোক, মানে ইনফেমাস সব লোক তারা এসেছিলেন, এবং হামাসের এই কমান্ডারও এখানে ছিল। ফলে হামাসের একটা রোল হয়তো প্লে করেছে এই পহেলগামের সঙ্গে তাদের মেলানো টেলানো ইত্যাদি। বাট যারা এই ইসে করেছে, ম্যানস্লটার করেছে, ওইখানে জেনোসাইড করেছে, দে আর অল দুজন, এটা কনফার্ম যে পাকিস্তানের 2 জন আর ইন্ডিয়ান 2 জন ছিল। বাকিরা লোকাল কিছু সাপোর্ট তো থাকবে, লোকাল সাপোর্ট ছাড়া হয় না। বাংলাদেশিরা ডাইরেক্টলি এটাতে ইনভলভ না, প্ল্যানিংয়ে থাকতে পারে। আচ্ছা, আমি শেষ যে প্রশ্নটা আপনার কাছে রাখছি, যে বাংলাদেশ নিয়ে ত্রিপুরাবাসীর কি কোনো আতঙ্ক থাকতেই পারে, কিংবা বাংলাদেশ কি ত্রিপুরাকে নিয়ে কিংবা উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে কোনো পরিকল্পনা করতে পারে, এবং বিশেষ করে যেভাবে পাকিস্তান টেররিস্ট পাঠায়, বাংলাদেশের জঙ্গি জামাতিরা কোন রকম পরিকল্পনা করছে কি ত্রিপুরা কিংবা উত্তর পূর্বাঞ্চল? এই সম্ভাবনাটা একেবারে উড়ানো যায় না। হয়তো ত্রিপুরাতে হবে না, পার্টিকুলার ত্রিপুরাতে হওয়া যাবে না, কিন্তু নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। ISIS এর একটা উইং ছিল বাংলাদেশের নিয়ে। তো এটা বাংলাদেশকে ওরা, দাবিক বলে একটা ম্যাগাজিন আছে, ওই ম্যাগাজিনটা আমার কাছেও ছিল, আমি এটা লেখালেখিও করেছি। তাদের 14th যে এডিশন দাবিক মানে ISIS এর যে মাউথপিস, এটাতে তারা, এটা শুধু বাংলাদেশের উপরই ওরা ডেডিকেট করেছে। এটাতে ওরা বলছে যে, আমি ডিটেলসে যাচ্ছি না, এটার মধ্যে একজন বাঙালি এটার চার্জে ছিল, বাংলাদেশের এক বাঙালি এটার চার্জে ছিল, এই উইংটার বাংলাদেশ রিলেটেড যে ম্যাটার্সগুলো যারা ISIS এ দেখবে তাদের চার্জে ছিল, বাঙালি ছিল। তার ছবি টবিও দিয়েছে, আমার কাছেও ছবি টবি আছে। তো এই দাবিক মানে ISIS কি বলছে, ISIS বলছে যে আমরা
অলরেডি বাংলাদেশে আমাদের মডিউলস তৈরি হয়েছে, সেল তৈরি হয়েছে, মডিউল তৈরি হয়েছে। সেল মানে খুব ছোট, 3-4 জনের, মডিউল মানে একটু বড়, 8-9 জনের একটা থাকে। তো হয়েছে, আমরা ইসে করব, আমরা এই ওরা বলছে না ওই যে করিডোর তৈরি করতে চায়, হ্যাঁ, বাংলাদেশ বার্মার কিছু অংশ বাংলাদেশ নিয়ে নর্থ ইস্ট নিয়ে ওই করিডোর করে পাকিস্তান পর্যন্ত যাবে, এই ধরনের একটা করিডোরের একটা ম্যাপ ট্যাপও আছে। হ্যাঁ, ওই ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে চিকেন নেক টেক হয়ে বাংলাদেশের উপর দিয়ে গিয়ে ইউপি বিহার হয়ে তারা কাশ্মীর হয়ে পাকিস্তানের করিডোর করতে চায়। তো এই করিডোর করার জন্য তাদের কি করতে হবে, তারা বলছে তারা বাংলাদেশ বলেনি, কিন্তু তারা বলছে বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলটাকেও সামনে রেখেছে। বাঙালি অংশ তো আছেই, ত্রিপুরাও এটার মধ্যে ঢুকে যাচ্ছে। এটাকে বলছে ওরা ওই যে ওয়েস্টার্ন যে সাইড, এটার সঙ্গে ইস্টার্ন সাইডকে মেলাবে ওরা, তো খিলাফত। হ্যাঁ, তো এখানে তাদের মডিউল টেডিউল আছে ইয়েতে। তারা বলছে প্রথমে যে জিনিসটা করতে হবে তোয়াহুস। তোয়াহুস মানে হলো গিয়া মানে টোটাল কেওস। হ্যাঁ, টোটাল কেওস তৈরি করে দিতে হবে। আমরা বলি না তাবাহ কর দিয়া, হ্যাঁ, এটা শোনা যায় না হিন্দিতে, উর্দুতে যেন না তাবাহ কর দিয়া, মানে একদম ধ্বংস করে দিয়েছে, মানে টোটাল কেওস। তাওয়াহুস মানে টোটাল কেওস, এটা করতে হবে। এটা করতে গেলে তো তারা এটা বিভিন্ন মোডাস অপারেন্ডি দিয়েছে। প্রথম তো মুরতাদ, মানে যারা, তারপর ওই মানে যারা প্রথম টার্গেট হবে যারা মুসলিম হয়, মুসলিমদের বিরুদ্ধে কথাবার্তা, তারা টার্গেট হবে। তারপর কাফির টার্গেট হবে, হ্যাঁ, তাদের টার্গেট মানে হিন্দুরা। এখানে তো আর জিউস নেই, খ্রিস্টান কমই আছে, মানে যারা ইসলামে বিশ্বাস করে না তারা দে আর অল কাফির। তো এখানে হিন্দু, ন্যাচারালি হিন্দু, খ্রিস্টান, জিউস তো নেই। জিউসও মিজোরামে কিছু আছে, সেটা অন্য জিনিস, থাকা না থাকা। তো এই কাফিরদের অ্যাটাক করতে হবে, তার আগে মুসলিম, তার মধ্যে আবার শিয়াদের আলাদা করে মারতে হবে, তারপর আহমেদিয়া যারা আছে তাদের আলাদা করে মারতে হবে। এইসব প্ল্যান প্রোগ্রাম করেছে, কয়েকটা ইসে করেছে, তারা অপারেশন করেছে, ISIS লোক করেছে বলে তারা দাবি করেছে। ইন এনি কেস দি প্ল্যান ইজ দেয়ার, একটা প্ল্যান আছে ওদের, যে এটা খিলাফতের একটা যে প্ল্যান আছে। বা ISIS তো এখন একটু এশিয়াতে আছে, মানে এত আর পাওয়ারফুল নেই, কিন্তু যা বানিয়ে দিয়ে গেছে বা রেখে গেছে, হ্যাঁ, তারা তো রয়ে গেছে। এখন নতুন নতুন কিছু অর্গানাইজেশন, তো ওই যে হিজবুত তাহরির আছে, অমুক আছে, তমুক আছে। একটা জিনিস বুঝতে হবে, কিছু কিছু আছে এগুলি ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, আর কিছু কিছু আছে ইসলামিক টেরোরিস্ট। দুটোকে আলাদা করতে হবে। জামাতে ইসলামী, দে আর ফান্ডামেন্টালিস্ট, তারা ভোটে দাঁড়ায়, হ্যাঁ, রাজনীতি করে, হ্যাঁ, সমস্ত কিছু করে। তো তারা আর্মস নিয়ে, জামাতে ইসলামী এরকম আর্মস নিয়ে ডাইরেক্ট, আমি জামাতে ইসলামী আর্মস নিয়ে গিয়ে বা বোম লাগিয়ে এইসব মানুষ মারাতে তারা এরকম ডাইরেক্ট জানায়। তারা পলিসিগতভাবে সাহায্য করে, পাকিস্তানকে সাহায্য করবে, খিলাফতকে সাহায্য করবে, ISIS-কে, আল কায়দাকে সাহায্য করবে, তারা পুলিশ ইয়েছে, কিন্তু তারা নিজেরা গিয়ে বোম টোম লাগাবে না। এখন আরেকটা হলো ইসে পিওর টেরোরিস্ট, তারা ওই ইলেকশন ধার ধারে নাই যেন, তারা টেরোরিজমের মধ্যেই আছে। ওই যে কি বলে হিজবুত তাহরির আছে, তারপরে হুজিবি আছে, তারপরে JMB আছে, তারপরে ওই যে বাংলা ভাই ছিল একটা ক্যারেক্টার, ওই যে ফাঁসি দিয়ে মারল। তো এইসব তারা টেরোরিস্ট অর্গানাইজেশন। এখন যে খবর পাওয়া যাচ্ছে যে জামাতে ইসলামীও তাদের কিছু কিছু স্টুডেন্টদের, প্রায় 1000-1500 স্টুডেন্টদের এই আর্মস ট্রেনিং দিচ্ছে, টেরোরিজমের ট্রেনিং দিচ্ছে। ট্রেনিংটা দিচ্ছে আসলে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বলে একটা অর্গানাইজেশন আছে, এই সাথে ওইখানে চট্টগ্রামের ভেতরে কাজ করে, তাদের দিয়ে পয়সা টয়সা দিয়ে করাচ্ছে। তো এটাতে আবার এই যে এখন যে জামাতে ইসলামীর যে ইসে আছেন আমির, ওনার ছেলেও এটার মধ্যে ছিল, তো এটা করছে। এটা গেল একটা দিক। আর এখন ওই পাকিস্তানে এই যে ল্যাট ফ্যাট JM এর ক্যারেক্টারসগুলো তো যদি বাংলাদেশে আসে, এসে যদি আশ্রয় নেয়, তাহলে এতদিন তো আর ইন্ডিয়া বা ত্রিপুরাতে বাংলাদেশিরা এসে করেছে না, এমন করেনি যে, এমন না তো, বর্তমানে করেছে। এই যে ক্যালকাটাতে, তোমার মনে আছে কিনা যায় না, ক্যালকাটাতে যে US যে কনসুলেট, এটাকে অ্যাটাক করেছিল একবার ওই যে আনসারুল বাংলা টিম, আনসারুল
বাংলা টিম বলেন, নামটা মনে পড়ছে না, তারা অ্যাটাক ফ্যাটাক করেছিল এই ইসেতে, বাংলাদেশিরা এসে অ্যাটাক করেছে। তো তারা আগে এরকম টুকটাক অ্যাটাক করেছে এইদিক সেদিকে। তারপর বর্ধমান তো বোম টম এসে লাগিয়েছে অনেক। তো এগুলো তো আছেই। এইবার যদি পাকিস্তানি ক্যারেক্টার্সগুলো এসে এটার মধ্যে ঢুকে, তাহলে এইখানে বাংলাদেশি যেগুলো আছে এগুলো ইসে না, ফিদায়ে হওয়ার মতো তাদের সাহস টাহস নেই। হ্যাঁ, ফিদায়ে মানে সুইসাইড বম্বার সম্বার এগুলো হওয়ার কোনো সাহস টাহস নেই। এগুলো সব পাতি ক্যারেক্টার্স। কিন্তু ওই তারা যদি আসে, দেন থিংস উইল বি রাদার কমপ্লিকেটেড। এখন পাকিস্তানে কি হয় আমি জানি না। এখন সমস্ত কিছু আসলে খুব ফ্লুইড, এবং এটা অনেক বড় সময়ের আলোচনার প্রয়োজন। এটা মানে ছোটখাটো টুকটাক আলোচনা করে এর মতো বোঝানো যাবে না পুরোটা। বাট ইন এনি কেস আমি চেষ্টা করলাম আর কি। এই যে এখন পাকিস্তানের সঙ্গে কি হয়, পকে কি হয়, এটার উপর নির্ভর করবে এখানের এই বাংলাদেশের ইসেও পরিস্থিতি। মানে মুদ্রা কথায় আপনি এটা বোঝাতে চাইছিলেন ত্রিপুরাও ঝুঁকিতে আছে? আমার কাছে ত্রিপুরা অত বেশি ঝুঁকিতে আছে বলে মনে হয় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি মনে করি না ত্রিপুরাকে তারা করিডোর হিসাবে ব্যবহার করবে। ত্রিপুরা অত এত ইসে না, ত্রিপুরাতে কোনো অ্যাটাক ফ্যাটাক করবে এরকম মনে হয় না। মানে ইসলামিক টেরোরিস্টরা অ্যাটাক ফ্যাটাক করবে এরকম আমি খুব রিমোট চান্স দেখি। এটাকে ইসে হিসাবে ব্যবহার করবে। করিডোর হিসেবে অনেকদিন ধরে ব্যবহার করছে ওরা। দাউদ ইব্রাহিমের যে ইসে সেকেন্ড ইন কমান্ড ছিল, সেই আগরতলা দিয়ে গিয়ে আখাউড়া দিয়ে গিয়ে ধরা পড়ে গেল বাংলাদেশে। তো এরকম ওরা বহুবার করেছে এরকম। হ্যাঁ, অনেক বড় বড় ইসেতে তারা এরকম আগরতলাকে ব্যবহার করে, করিডোর হিসাবে ব্যবহার করে। এটাকে ডিস্টার্ব করবে না এখানে, মনে হয় না। কিন্তু অন্যান্য জায়গাগুলিতে সমস্যা করার জন্য সমস্যা আছে বলে মনে হয়। অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এতক্ষণ ছিলেন বরিষ্ঠ সাংবাদিক মানস পাল, এবং ওনার কাছ থেকে যে তথ্য আমরা জানলাম, সেই তথ্যের ভিত্তিতে আপনারা ভিডিওতে প্রতিক্রিয়ার কমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবেন। এবং অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি বরিষ্ঠ সাংবাদিক মানস পালকে। ধন্যবাদ।